আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা বিশেষ সংবাদে আপনাদের সাথে আছি সঙ্গীতা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম নতুন মন্ত্রিসভা, বললেন নেতারা। পরাজিতদের আর কিছুই করার নেই বলেছেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার জীবন নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতেছে সরকার, অভিযোগ রিজভির। সাভার গাজীপুরে আজও পুলিশের সাথে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ, 50 জন আহত, শতাধিক কারখানা বন্ধ ঘোষণা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নয়া সরকার প্রধান ও মন্ত্রী পরিষদের সদস্যরা। এ সময় তারা বলেন, আগামীর যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন মন্ত্রিসভা সক্ষম। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত, ছবি তুলেছেন রাজীব দাস। একাদশ জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর চতুর্থবারের মতো সরকার গঠন করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে বেলা 12:30টায় টুঙ্গিপাড়া আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে ছিলেন বোন শেখ রেহানা। শ্রদ্ধা জানান জাতির জনককে। এ সময় জাতির জনককে রাষ্ট্রীয় সম্মান জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। রাষ্ট্রীয় সালাম দেবে, সশস্ত্র সালাম। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, বঙ্গবন্ধু পরিবারের স্বজনসহ অন্যরা। এরপর 46 সদস্যের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আরেক দফা শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠিত হয় আবারও বিশেষ দোয়া ও মোনাজাত। এ সময় দলটির নতুন মন্ত্রীরা সরকারের কর্মকৌশল নিয়ে কথা বলেন। নতুনরাই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। নতুনদের যে ক্যাবিনেট, আমাদের নেত্রী ফ্রেশ মুখ নিয়ে যে ক্যাবিনেট গঠন করেছেন, এটা তিনি তার অভিজ্ঞতা থেকে এই ক্যাবিনেটটি তিনি উপহার দিয়েছেন জাতিকে, এবং তিনি জানেন কাকে কোথায় কোন পদে দিলে পারফরমেন্সটা সঠিক হবে। স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি মনে করি নতুন মন্ত্রিসভা সক্ষম, এবং এই বর্ণিল মন্ত্রিসভা সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সমস্ত প্রতিবন্ধকতা উপড়ে ফেলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আরও বদলে দিবে আগামী 5 বছরের মাথায়। সন্ত্রাস জঙ্গি যেরকমভাবে কন্ট্রোল করেছি, আমরা দুর্নীতি, আমরা মাদক, সবই একের পর এক আমরা কন্ট্রোল করতে পারবো। কারণ আমাদের স্বপ্ন রয়েছে 2021, 2040, সেই জায়গায় যেতে হলে আমাদেরকে এগুলি এলিমিনেট করতে হবে, কন্ট্রোল করতে হবে। নতুন এই মন্ত্রিসভা জনবান্ধব হবে বলেও আশা করেন তারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার নতুন সদস্যরা আশা ব্যক্ত করেছেন, গত 10 বছরে যে উন্নয়ন হয়েছে আগামীতেও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে তাদের ভূমিকা জোরালো করতে চান। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। আন্দোলনের নামে সহিংসতার পথ বেছে নিলে বিরোধী জোটকে সমুচিত জবাব দেওয়া হবে, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে যাওয়ার সময় মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাটে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, যারা আন্দোলন আর নির্বাচনে পরাজিত তাদের নতুন কিছু করার আছে বলে কেউ বিশ্বাস করে না। ওবায়দুল কাদের আরও বলেন, বিরোধী দল 10 বছরে 10 মিনিটের জন্য আন্দোলন করতে পারেনি, তারা এখন কি করবে? তারা যদি রাজনৈতিকভাবে আন্দোলন করে তাহলে তার রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে তিনি জানান। আন্দোলনে যারা ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ, ভবিষ্যতেও তারা কোনো ব্যাপারে সফল হবে এটা আমার মনে হয় না। তারা যদি রাজনৈতিক আন্দোলন করতে যায়, রাজনৈতিকভাবে মোকাবিলা করব। তারা যদি সহিংস নাশকতার পথে যায় তাহলে সেটা পরিস্থিতি মোকাবেলার জন্য দ্রুত পরিস্থিতিতে যা যা করণীয় তাই করা হবে, জবাব দেওয়া হবে। জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত সরকার।
নয়াপল্টনে দলীয় কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। রিজভী আরও বলেন, বেগম খালেদা জিয়ার জামিন বাধাগ্রস্ত করছে সরকার, আদালতকে ব্যবহার করে বিলম্বিত করা হচ্ছে তার জামিন। তিনি বলেন, জুলুমের যত পথ আছে সরকার তার সবই প্রয়োগ করছে বিএনপি চেয়ারপারসনের উপর। নিজেদের শক্তি হারিয়ে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে আগের রাতে ব্যালট বক্স ভরে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার পর এখন সারা দেশে ব্যাপক নির্বাচনী সহিংসতা চালাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। নির্বাচনোত্তর এই সন্ত্রাসে জনজীবনে গভীর শঙ্কা ও উদ্বেগ তৈরি হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। আওয়ামী লীগ একটা পুরনো রাজনৈতিক দল, আমরা এটা বলছি, কিন্তু গণবিরোধী কার্যক্রম করলে নিজেদের যে ভেতরকার শক্তি এটা নষ্ট হয়ে যায়, খসনি হয়ে যায়। আপনারা আপনাদের শক্তি হারিয়ে ফেলেছেন বলেই পুলিশের উপর নির্ভর করেছেন, আপনারা র্যাবের উপর নির্ভর করেছেন, আপনারা বিজেপির উপর নির্ভর করেছেন, আপনারা আওয়ামী লীগ এবং সরকার কাপুরুষ বলেই আজকে রাতের অন্ধকারে 8টা থেকে সারা রাত ধরে আপনারা করেছেন, কি বলে যে ব্যালট বাক্স বোঝাই করেছেন, আপনারা বিএনপির এজেন্টদেরকে বের করে দিয়েছেন। বেতন বাড়ানোর দাবিতে আজও সাভার, আশুলিয়া এবং গাজীপুরে বেশ কিছু পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলি হয়েছে। এ ঘটনায় পুলিশ, সাংবাদিক সহ অন্তত 50 জন আহত হয়েছে। এদিকে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শতাধিক কারখানা তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানায়, সকালে বেতন বাড়ানোর দাবিতে সাভারের উলাইল ও আশুলিয়ার কাঠগড়া এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে তাদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। এ সময় পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিকদের উপর টিয়ার শেল ও কাঁদানে গ্যাস ছোড়ে। সরকার যে ঘোষণাটা করছিল যে সেই বেতনটা দিত, তাহলে এতটা কিছু হইতো না। সেই বেতনটা তো দেয় নাই, না দেয় অপারেটরের বেতন অনেক, আর তাতেও কি কমাই দিচ্ছে। হাইস্টে 1200 টাকা, এর উপরে কারো বেতন বাড়ে নাই। কাজ তো করি আমরা, আর বেতন বাড়াইছে কোয়ালিটি হেল্পারদের 8000 টাকা কার্যক্রম হচ্ছে, আমাদেরটা করে নাই। আমাদের বলছে যে দিবে, কিন্তু না দেওয়ার কারণে আমাদের এই আন্দোলন। এদিকে সাভারে 4টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য এবং 8টি কারখানা তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। অন্যদিকে সকালে বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকা প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। এছাড়া একই দাবিতে ঢাকার ধামরাই কালামপুর এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা আরিচা মহাসড়ক প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখে। ফলে দুইটি মহাসড়কেই তীব্র যানজট তৈরি হলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। সকাল 10টা থেকে দুপুর 12:30টা পর্যন্ত এ যানজট ছিল। সাভারের পোশাক কারখানাগুলোর সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি জায়গায় আমাদের ফোর্স রয়েছে। আমি নিজে, আপনারা দেখেছেন সকাল থেকে এই যে ঢাকা মানিকগঞ্জ সড়ক দফায় দফায় অবরোধ হয়েছিল, আমরা শান্তিপূর্ণভাবে এটা চরম ধৈর্যের পরিচয় দিয়ে আমরা এটাকে সমাধান করেছি। এদিকে গাজীপুরের গাজীপুরা ও নাওজোড় সহ বেশ কয়েকটি এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। সে সময় পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে 2 সাংবাদিক সহ অন্তত 20 শ্রমিক আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরের বিভিন্ন এলাকার শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঢেলছুলের এক পর্যায়ে আমরা যখন দেখছি পরিবেশটা অশান্ত, তারা আমাদের গেট ভেঙে ভিতরে আসার উপক্রম, এরপরে পরবর্তীতে আমরা মাইকে অ্যানাউন্স করে ফ্যাক্টরি ছুটি ঘোষণা করছি। এদিকে রাজধানীর কালশীতে সকাল 9টা থেকে 12:30টা পর্যন্ত রাস্তা অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, সরকার ও মালিক পক্ষ বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না। বেতন কাঠামো ঠিক করা, মাতৃত্বকালীন ছুটি 6 মাস করা, টিফিন বিল বাড়ানোর দাবি জানানো হয় অবরোধ থেকে। দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেয়া হয়। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ড্যামরা চাঞ্চল্যকর 2 শিশু হত্যায় জড়িত গোলাম মোস্তফা ও আজিজুল বাওয়ানিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা, শিশুদের প্রলোভন দেখানো লিপস্টিক ও সাউন্ড বক্স। রাজধানীর ড্যামরায় গত 7 জানুয়ারি প্রতিবেশী এক ব্যক্তির ফ্ল্যাট থেকে ফারিয়া আক্তার দোলা ও নুসরাত জাহানের লাশ উদ্ধার করে পুলিশ। সেদিন দুপুর থেকে নিখোঁজ এই শিশুদের লাশ পাওয়া যায় রাত 9টার দিকে।
চাঞ্চল্যকর এই ঘটনায় মঙ্গলবার বিকেলে যাত্রাবাড়ি গেলে গোলাম মোস্তফা ও ডেমরা থেকে আজিজুলকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। এ ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বিকৃত মানসিকতা ও মাদকাসক্তের কারণে অপরাধীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে এর আগে থানায় ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। শান্তিপূর্ণ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হলো ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের 3টি কেন্দ্রের পুনর্নির্বাচন। এখন চলছে ভোট গণনা। সকাল 8টা থেকে ভোট শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের ছিল দীর্ঘ লাইন। তবে সকালে পুরুষ ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। 3টি কেন্দ্রের মোট ভোটার 10,574 জন। তার মধ্যে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার সংখ্যা 3,016 জন, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 3,840 জন এবং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার 3,717 জন। সার্বিক নিরাপত্তায় র্যাব, পুলিশ, বিজিবি, আনসার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। গত 30 ডিসেম্বর ভোট চলাকালে নানা অনিয়মের অভিযোগে এই 3 কেন্দ্রের ফলাফল স্থগিত করে নির্বাচন কমিশন। এখানে ঐক্যফ্রন্ট প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিনের চেয়ে 10,159 ভোটে এগিয়ে রয়েছেন। পর্যাপ্ত সরবরাহ থাকলেও দিনাজপুরে হঠাৎ করে বেড়ে গেছে চালের দাম। সব ধরনের চাল বস্তা প্রতি বেড়েছে 150 থেকে 200 টাকা, আর কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। তবে চালকল মালিকরা বলছেন এটাই চালের স্বাভাবিক বাজার। সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের পাইকারি বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা। 35 টাকা কেজির 28 চালের দাম বেড়ে হয়েছে 38 থেকে 39 টাকা। 32-33 টাকার 29 চাল হয়েছে 35-36 টাকা এবং 42 টাকার মিনিকেট বিক্রি হচ্ছে 47-48 টাকায়। চালের এই আকস্মিক দাম বৃদ্ধিতে নাখোশ স্বল্প ও নিম্নয়ের মানুষ। আমরা ক্রেতা সাধারণ পাবলিক, আমরা আইসে জিজ্ঞেস করে যা দাম শুনি তাই নিতে হয়। আমরা দিনমজুর কাজ কাম করে খাই, আমাদের পক্ষে চাল কেনাটা খুব কষ্টকর হয়ে গেছে। চালের দাম কেজিতে বাড়ছে, আমাদের তো খুবই এখন সমস্যা হয়ে গেছে। চালের দাম বৃদ্ধির পেছনে চাল কল মালিকদের কারসাজি ছাড়াও ধানের দাম বৃদ্ধিকে দায়ী করছেন বিক্রেতারা। আমরা চাল কিনতে যাচ্ছি, সব জায়গায় বস্তায় 150-200 টাকা বেশি দাম চাচ্ছে। ভোটের আগে থেকেই দাম বাড়ার একটা আভাস আমরা পাইছিলাম, কিন্তু পরবর্তীতে ভোটের পরে আমরা দেখলাম যে চালের বাজার আসলে অনেক বেশি। বর্তমানে বাজারটা বাড়তি না, মাঝখানে কমে গেছিল, এটা আবার সাবেক যে পুরানা বাজার ছিল ওই জায়গায় ঘুরে এসেছে। তবে চালের দাম বাড়ার বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন মিল মালিকরা। বর্তমান ধানের দাম বেড়ে গেছে, চালের দামও একটু বাড়ছে। ধানের দামের সঙ্গে চালের দামের সামঞ্জস্য আছে, খুব একটা বেশি বাড়ি নেই। আমরা মনে করি যে এখন আবার একটা স্বাভাবিক পর্যায়ে এসেছে এবং এই স্বাভাবিক চালের দামটি যদি বজায় থাকে তাহলে কৃষক ধান চাষে উদ্বুদ্ধ হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। বরগুনা যুবলীগ কর্মী বাদশাকে কুপিয়ে হত্যা, পূর্ব শত্রুতার জের। শীতে বাগেরহাটে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগের আক্রমণ, বেশি ভুগছেন শিশু ও বৃদ্ধরা। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। পূর্বশত্রুতার জেরে বরগুনায় এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের কামরাবাদ বাজারে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনার জেরে একই এলাকার বাদশার সাথে প্রতিপক্ষ মহসিনের পরিবারে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার বাদশাকে কুপিয়ে আহত করে মহসিন ও তার লোকজন। স্থানীয়রা তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বাদশা জেলা যুবলীগ কর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। সাবেক স্ত্রীকে ধর্ষণের ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করেছেন ফরিদপুরের একটি আদালত। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলমগীর কবির আসামি ফারুক হোসেনের অনুপস্থিতিতেই এই রায় দেন।
মামলায় বলা হয়, ফারুক তার স্ত্রী ফাতেমা বেগমকে 2006 সালের 10 ডিসেম্বর তালাক দিলেও বিষয়টি গোপন রেখে 2007 সালের 1 ফেব্রুয়ারি থেকে 2007 সালের এপ্রিল পর্যন্ত স্ত্রীর সাথে বসবাস করেন। পরে বিষয়টি ফাতেমা জানতে পেরে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামী ফারুককে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি স্বপন পাল জানান, মামলায় ফারুক প্রথমে গ্রেফতার হয়, পরে আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যায়। তাকে গ্রেফতার করার পর সাজা কার্যকর করা হবে বলে জানান তিনি। রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত এবং 5 জন আহত হয়েছে। সকালে রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর ও পোল্লাপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাটা এলাকায় বাস, ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন ট্রাক চালক কুতুব আলী, আহত হন 4 জন। এদিকে সকালে একই উপজেলার পোল্লাপুকুর এলাকায় একটি ট্রাক মোটরসাইকেল চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ওমর আলী নিহত হন, আহত হন 1 জন। চট্টগ্রামে অবাঙ্গালী ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও প্রিপেইড মিটার স্থাপন স্থগিতের প্রতিবাদ জানিয়েছে স্ট্যান্ডার্ড পাকিস্তানি জেনারেল রিপ্যাট্রিয়েশন কমিটি। সকালে কয়েকশো নারী পুরুষ এই দাবিতে অনশন ধর্মঘট করে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে। কর্মসূচিতে সংগঠনের নেতারা জানান, সরকার চট্টগ্রামের অবাঙ্গালী ক্যাম্পে যুগ যুগ ধরে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করে আসছে, কিন্তু গত ডিসেম্বরে পাহাড়তলী, ফিরোজ শাহ সহ কয়েকটি কলোনিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পিডিবি। নেতারা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পুনর্বাসন না হওয়া পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ বহাল রাখার দাবি জানান। শীতে বেশিরভাগ জেলাতেই বেড়েছে ঠান্ডাজনিত রোগ। মঙ্গলবার দুপুর পর্যন্ত শুধু বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছেন 150-রও বেশি রোগী। এদের মধ্যে ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যাই বেশি। গত এক সপ্তাহে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বাগেরহাট সদর হাসপাতালে 900-রও বেশি রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে শিশু ও নারীই বেশি। হাসপাতালে বেড সংকুলান না হওয়ায় রোগীদের ফ্লোরে জায়গা দিতে হচ্ছে। ভর্তি হওয়া রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। অধিকাংশ রোগী ঠান্ডাজনিত শ্বাসকষ্ট, সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত। হসপিটালে এসে শ্বাসকষ্টের জন্য অনেকদিন ধরে আমার শ্বাসকষ্ট ভুগতেছি, জ্বরে, সর্দি, খুব অসুস্থ। বাচ্চাটা সর্দি কাশি দিয়ে আক্রান্ত হয়ে জ্বর উঠছিল এবং শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। কয়েকবার নেবুলাইজার করার পরে বাচ্চা এখন একটু মোটামুটি সুস্থ। বাচ্চা হচ্ছে আপনার শ্বাসকষ্ট হয়েছিল, গ্যাস দিয়া লাগছে, ঠান্ডা লাগছে, অতিরিক্ত জ্বর। তবে এতে ভয় না পেয়ে বরং সাবধানতা অবলম্বন করতে রোগীদের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গোসলের পরে ফ্যানের বাতাসে নাক শুকিয়ে চুলটা রোদে শুকানো, তারপর হচ্ছে সন্ধ্যার আগেই মোজা পরা, বাচ্চাদের ক্ষেত্রে পুরা যেন প্রোটেকশন দেওয়া, বাইরে না যাওয়া, সন্ধ্যার আগে কাজগুলো করে ফেলা। এই কিছু কিছু যদি আমরা যদি সচেতন হই তাহলে এই রোগগুলো আগে থেকে প্রিভেন্ট করা সম্ভব। এই শীতে বিশেষ করে শিশুদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। টার্মিনালে পর্যাপ্ত জায়গার অভাবে ট্রাকের শহরে পরিণত হয়েছে পঞ্চগড়। জেলার একমাত্র ট্রাক টার্মিনালটির সামনে পঞ্চগড় ঢাকা জাতীয় মহাসড়কে প্রায় 2 কিলোমিটার সড়ক জুড়ে প্রতিদিন 1000-এরও বেশি ট্রাক পার্কিং করা থাকে। এর বাইরেও জেলা শহরে বিভিন্ন সড়ক মহাসড়কে যত্রতত্র পার্কিং করা হয় ট্রাক। এতে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হন চালক, আরোহী ও পথচারী সহ স্থানীয়রা। ভূগর্ভস্থ পাথর আর বালি পরিবহনে দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন গড়ে 2000 ট্রাক ঢোকে পঞ্চগড়ে। এসব ট্রাক পার্কিংয়ের জন্য 22 বছর আগে নির্মিত জেলার একমাত্র ট্রাক টার্মিনালই ভরসা। 50 শতক জমির উপর প্রতিষ্ঠিত এই টার্মিনালের ধারণ ক্ষমতা মাত্র 60 থেকে 70টি ট্রাক। টার্মিনালে জায়গা না পেয়ে যত্রতত্র ট্রাক পার্কিংয়ের ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, দুর্ভোগ বাড়ছে পৌরবাসীর। পঞ্চগড় হচ্ছে আপনার পাথরের এলাকা, তো পাথর এলাকায় প্রতিদিন কমপক্ষে 2 অফিস মিলে 500 করে 1000 গাড়ি প্রতিদিন এভরিডে প্রতিদিন আসে, লোড গাড়ি এবং খালি গাড়ি, আবার কিছু লোকাল গাড়িও আছে। এতে আমাদের টার্মিনালে এইটুক জায়গায় আমাদের গাড়িগুলো জায়গা হচ্ছে না। ট্রাক টার্মিনালে যে গাড়িগুলো থাকবার কথা, গাড়িগুলো ট্রাক টার্মিনাল না থাকে রাস্তায় থাকে, অনেক সময় সমস্যার সৃষ্টি হচ্ছে। এর বাইরে রয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটান থেকে আমদানি করা পাথর সহ পণ্য পরিবহনের ট্রাক। বর্তমান গাড়ির সংখ্যা 3 থেকে 4000, টার্মিনাল শুধু একটি। এই পঞ্চগড় জেলায় একটি ট্রাক টার্মিনাল, সেখানে সর্বোচ্চ গাড়ির সংখ্যা পার্কিং করা যাবে 50 থেকে 60টি। এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে চলমান একটি প্রকল্পে পঞ্চগড় ট্রাক টার্মিনাল সংস্কার ও বর্ধিতকরণ সংযুক্ত করার কথা জানালেন পৌর মেয়র। বাংলাদেশের 36টি পৌরসভায় এই প্রকল্প চলতেছে।
এই প্রজেক্টের মাধ্যমে আমরা 32 কোটি টাকার কাজ চলমান আছে। এখানে বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল আমরা প্রজেক্ট সামিল করেছি। রাস্তার মধ্যে যত্রতত্র ট্রাক পার্কিং বন্ধের দাবি পঞ্চগড়বাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম নতুন মন্ত্রিসভা, বললেন নেতারা। পরাজিতদের আর কিছুই করার নেই বলেছেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার জীবন নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতেছে সরকার, অভিযোগ রিজভীর। সাভার গাজীপুরে আজও পুলিশের সাথে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ, 50 জন আহত, শতাধিক কারখানা বন্ধ ঘোষণা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।